কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। তবে অনেকে আবার বলছেন ডক্টর ইউনূসও হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি। আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে কি মনে হচ্ছে আপনার, এবং আসলে বিশেষ যে জায়গাটা জানবার যে কি কি বিষয় আসলে এখানে বিবেচনায় নিতে পারেন। সবাই তাকিয়ে আছেন তারেক রহমানের দিকে, তিনি কি এককভাবেই সিদ্ধান্তটা নিতে পারবেন নাকি এখানেও তার উপরে কোনো দেশি বিদেশি নানান রকম চাপের বিষয় থাকতে পারে, কি মনে হয়? দেখেন, ডক্টর ইউনূস যদি এখন মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে প্রেসিডেন্ট হন, তাহলে ডক্টর ইউনূসের যে সংস্কার সংক্রান্ত যত সব কথাবার্তা সব নাল এন্ড ভয়েড হয়ে যাবে। কেননা উনি এবং আলী রিয়াজ সাহেব মিলে যে সংস্কার কমিশন করেছিলেন, তারা বলেছিলেন যে প্রেসিডেন্ট এইভাবে নির্বাচন করা যাবে না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবে না, প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে অন্য প্রক্রিয়ায়, যেখানে বহু মানুষের অংশগ্রহণ থাকবে, সার্চ কমিটি থাকবে, নানান কথাবার্তা ছিল। কিন্তু যদি ভালো করে দেখেন, তাহলে এখন যদি উনি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে অথবা দলীয় সিদ্ধান্তে গিয়ে প্রেসিডেন্ট পদ নেন, তাহলে ডক্টর ইউনূস যেটা করবেন আর কি, সেটা হচ্ছে যে ওই নিজের লেজ নিজেই কামড়ে খাবেন, এরকম একটা ব্যাপার আর কি। তাই না? কারণ কিন্তু উনি এরকম তো উনি আসলে ঠিক জায়গা মতো আছেন, মানে যেই জায়গায় ছিলেন সেই জায়গায় রয়ে গেছেন, নড়চড় হয় নাই, এরকম তো বিষয়টা না। তারা তো অনেক কিছুই বলেছেন, সেখান থেকে সরে এসছেন। ধরেন না না, এই যে ওনারা জুলাই গণভোট সনদের বিষয়ে করেছেন। বলেছিলেন না যতটুকু ওনারা, একমত হবেন ততটুকুই শুধু আসবে, এর বাইরে হবে, মানে না হয়েছে না না এরকম? না না, এটা বিএনপির কথা। কিন্তু ডক্টর ইউনূসের কথা কি? ডক্টর ইউনূস, আলী রিয়াজ, এনসিপি, জামাত ইসলাম, এরা কি চান? এরা কি চেয়েছিলেন? জুলাই সনদ বাস্তবায়িত হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হয়ে যাবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কর্তৃক বা যেভাবে নির্বাচিত হন দলীয় ব্যক্তি সেরকম হবেন না, অনেকের মধ্যে থেকে একজন সেই রকম লোককে প্রেসিডেন্ট বানাতে হবে। তো সেই সব জায়গাতে যদি ডক্টর ইউনূস নিজে এসে এখন প্রেসিডেন্ট হন, তাহলে বুঝতে হবে ওনার সম্পর্কে আমাদের যা ধারণা ছিল সেটাই ঠিক। উনি একজন পদলোভী ব্যক্তি, সেটা মনে হবে। উনি আসলে যা বলেন সেটা মুখে বিশ্বাস করেন না, এবং ওনাকে শেষ পর্যন্ত যেটা দেওয়া হয় উনি সেটাই গিলেন, যদি সেখানে তার স্বার্থ থাকে। তাহলে উনি প্রেসিডেন্ট হওয়া মানে ওনার নিজের অবমাননা নিজে করা। হুম। অতএব উনি যদি করেন ভালো কথা, আর বিএনপি যদি তাকে প্রেসিডেন্ট করে, তাহলে ধরে নিতে হবে যে বিএনপি মূলত ডক্টর ইউনূসের সরকারের এক্সটেনশন। তাই না? অন্তর্বর্তী সরকারি যেভাবে ছিল সেভাবেই তারা চালাচ্ছেন। খলিলুর রহমানকে ধার নিয়েছেন, আসিফ চৌধুরীকে ধার নিয়েছেন, বিভিন্ন জায়গাতে কতগুলো লোককে বসানো হয়েছিল, যেমন ফারুক ওয়াসিফ আছে, যেমন লতিফুল ইসলাম শিবলি আছে। এরকম বহু সরকারি প্রতিষ্ঠানে ইউনূস সাহেব এবং তদীয় উপদেষ্টা গং বা উপদুষ্টু গং, তারা যাদেরকে বসিয়ে গিয়েছিলেন, তারা জায়গা মতো বহাল তবিয়তে আছে। তাহলে ধরে নিতে হবে যে অন্তর্বর্তী সরকারের এক্সটেনশন চলছে। তাহলে বিএনপিও যদি তাকে নির্বাচিত করে, দুই পক্ষই আসলে সমালোচিত হবে, এবং মানুষ বুঝতে পারবে অনেক কিছু, বা মানুষ একটা ধারণা করবে যে ধারণাটা বিএনপির জন্য পজিটিভ হবে না। সেই জন্য আমি মনে করি যে ডক্টর ইউনূস নন, বরং অন্য কেউ প্রেসিডেন্ট হলে বরং মানুষ বিএনপির শাসনের উপরে বেশি আস্থা পাবে। কেন? কারণ যদি ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হন অথবা বিএনপি থেকে যে কোনো আস্থাভাজন ব্যক্তি প্রেসিডেন্ট হন, তাহলে বিএনপি তার জায়গাতে অটল থাকবে। যে প্রধানমন্ত্রীর ক্ষমতা ইচ্ছা মতো খর্ব করার যে জায়গাটা, সেটাতে কিন্তু বিএনপি রাজি ছিল না। দ্বিতীয়ত, বিএনপি মনে করে যে ক্ষমতাকে সুসংহত করতে গেলে কি পোস্টে নিয়োগের ব্যাপারে সরকারের একটা ভূমিকা থাকতে হবে, এটা কিন্তু বিএনপি পরিষ্কার করে বলেছিল। এই কারণে কিন্তু তারা কমিশনগুলির বিষয়ে তারা আপত্তি ইউনূস করেছে। সরকারের সিদ্ধান্তকে বাস্তবায়ন করে নাই হুম। এখনো পর্যন্ত। তাহলে সেই একই নিয়মে তারা থাকলো, অর্থাৎ বিএনপির নীতিতে স্থির আছে, এটা বরং প্রমাণিত হবে যদি বিএনপি তার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট করে, ডক্টর ইউনূস বাদে, বা ওই ওই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিবর্গ বাদে যে কোনো ব্যক্তিকে যদি তারা প্রেসিডেন্ট করে, তাহলে বুঝতে হবে যে বিএনপি তার ওই জায়গাটিতে, যে একটি শক্তিশালী সরকার যারা কিছু কিছু জায়গাতে সরকারের তদারকি, প্রত্যক্ষ তদারকি রাখতে চায়, সেই জায়গাতে তারা থেকে যাবে। এই কারণে আমার মনে হয় যে ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, যদিও তার নামটা আলোচনায় সেভাবে আসছে না, কিন্তু একসময় এসেছিল, অথবা মঈন খান, অথবা অন্য কেউ, বিএনপি তার নীতি অনুযায়ী যদি কাউকে সেখানে নির্বাচিত করে, আমার মনে হয় যে সেটা বিএনপির জন্য ভালো হবে। জি, মানে এইটা কি তারেক রহমান আসলে, আপনি যে বলছেন যে তার সিদ্ধান্তে স্থির, মানে বিএনপি তার সিদ্ধান্তে স্থির থাকতে পারবে, বিএনপি বা তারেক রহমান কি বিষয়টি, যেই প্রশ্নটা করছিলাম যে আপনার কি মনে হয় যে আসলে এককভাবেই সিদ্ধান্ত নিতে পারবেন? যেমন ডক্টর খলিলুর রহমানের নিয়োগের কোনো ব্যাখ্যা আপনিও পান নাই, আমরা কেউ পাই নাই যে কেন আসলে তাকে নিয়োগ দেওয়া হলো। এখনো বলছিলেন। না, ওনাকে নিয়োগ দেওয়া হয় নাই, ওনাকে অব্যাহত রাখা হয়েছে, পদ পরিবর্তন করে। উনি সরকারি ছিলেন, সরকারি আছেন, ওনাকে তো নতুন করে নিয়োগ দেয় নাই। হুম। উনি নিয়োজিত ছিলেন, ওনাকে দপ্তর পরিবর্তন করা হয়েছিল। হুম। হুম। উনি তো পতাকা খোলেন নাই, উনি এক পতাকা নিয়ে গিয়েছেন, এক সরকারের পতাকা নিয়ে, আবার আরেক সরকারের পতাকা নিয়ে ফেরত এসেছেন। হুম। উনি তো পতাকা খোলেন নাই, অতএব ওনার নিয়োগটা
ধারাবাহিক নিয়োগ, ফলে উনি নিয়োগকৃত হচ্ছেন ইউনূসের মাধ্যমে, আর ওনাকে পদে বহাল রেখেছে বিএনপি সরকার। তো ফলে ওই যে এখন মানে উনি এখন বহাল উনি রাখার কোনো জাতিসংঘের ব্যাখ্যা, পতাকা লাগাতে পারেন। জি, বহাল রাখার ব্যাখ্যা তো ঠিক তখন থেকে অনেক খোঁজা হয়েছে যে কেন, ইভেন কেউ ব্যাখ্যা বিএনপির দিলে মানুষজনও কিন্তু প্রশ্ন করেছেন এটি যে আসলে এই ব্যাখ্যাটা কি। দেখেন, ব্যাখ্যা চাইলেই যে আপনি ব্যাখ্যা পাবেন এমন কোনো কথা নাই। ব্যাখ্যা দিলে ভালো। জি। যত ব্যাখ্যা দেয় একটা সরকার তত সে ট্রান্সপারেন্ট হয়। যেমন শেখ হাসিনা কোনো ব্যাখ্যা দিতেন না, হুম। ওনার মনের ইচ্ছা উনি জাহিদ মালিককে আহ, স্বাস্থ্যমন্ত্রী বানিয়ে রেখেছিলেন, একটা উজবুক স্বাস্থ্যমন্ত্রী। তারপরে ওনার মনের ইচ্ছা হলো উনি কাউকে যে কোনো পদে পদ দিয়ে দিতেন। তাকসিম নামে একটা লোক ছিল, শুনেছি ওটা তার ছোট বোনের আত্মীয়। সেই তাকসিম বছরের পর বছর ওয়াসার ময়লা পানি আমাদেরকে খাইয়েছে, তার কোনো পদের পরিবর্তন হয়নি, তার বেতন বেড়েছে। সে বছরের মধ্যে বিরাট সময় ছুটি নিতে আমেরিকাতে এসে মানে আমেরিকাতে আসবে, বা তার বিদেশে তার পরিবার আছে, থাকতে হবে, এরকম কিছু একটা অজুহাত দিয়ে। তো ওই স্বৈরতান্ত্রিক যে বিষয়গুলি ব্যাখ্যা দিত না তো। হুম। তো ওরকম ব্যাখ্যা যত না দিবে তত মানুষের মনে ফিলিং হবে যে খানিকটা হাসিনা খানিকটা ইউনূস। তো খানিকটা হাসিনা খানিকটা ইউনূস এটা না হয়ে বরং আমি মনে করি যে ব্যাখ্যা দিলে ভালো হতো। কিন্তু ব্যাখ্যা দেওয়া না দেওয়া তো আসলে কর্তার ইচ্ছা, জি। এখানে তো এখন আমরা এখানে মানে যেহেতু ব্যাখ্যাটা পাওয়া যায় না, তখনই প্রশ্ন হয় যে কোনো চাপ আছে কিনা বা কোনো রকম বিশেষ রকমের কোনো সমীকরণ আছে কিনা। সেরকম কি কিছু হ্যাঁ, এই যে এখানেও কাজ করতে পারে, এখানেও তাকসিমকে কাজ করতে পারে, মানে মানে রাষ্ট্রপতি নিয়োগের চাপ, ক্ষেত্রে। না না, চাপ আছে কি নাই এটা আমরা বলতে পারবো না, আর চাপ হুম। কাজ করবে কি করবে না এটাও আমরা বলতে পারি না। যেমন ধরেন তাকসিমের কথা যে বললাম, তাকসিমকে ওয়াসার এমডি পদে রেখে দেওয়ার জন্য কার চাপ ছিল? হুম। তাই না? ছিল তো। কিছু কিছু চাপ আছে নিজে অনুভব করে মানুষ, মনের ইচ্ছা, তাই না? কিছু কিছু চাপ আছে বাইরে থেকে আসে, কিছু কিছু চাপ আছে দলের ইচ্ছা। তো কোন চাপে কি হবে এটা তো আমরা জানি না। তবে চাপ কেউ অবজ্ঞা করতে পারছেন কিনা এটা প্রমাণিত হয় ধারাবাহিক সিদ্ধান্তে, যে কোন সিদ্ধান্তগুলি চাপের কারণে। যেমন ধরেন আমাকে একটা কথা বলেন, আহ, এই যে বিডার চেয়ারম্যান, তার এত ক্ষমতা, আমাদেরই ছোট ভাই, কিন্তু বিডার চেয়ারম্যান যে অব্যাহত আছেন, আপনি যদি নর্মালি চিন্তা করেন, আজকাল তো মানুষ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করে, এটার উপর একটা বই আছে যে এই যুগে মানুষ অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি অ্যানালিসিস করে না, মানুষ অ্যানালিসিস করে কোন মুরগি কয়টা ডিম পারে। আপনি মুরগির স্বাস্থ্য কেমন, মুরগি দেখতে কেমন, মুরগির ব্যবহার কেমন, ওটা চিন্তা করে না, ডিম পাড়া দিয়ে চিন্তা করে। তো আমাদের বিনিয়োগ বোর্ড কি ডিম পেরেছে গত 18 মাসে এবং এখনো পর্যন্ত? কোথায় ডিমগুলি? তো এই ডিমহীন বিনিয়োগ বোর্ডে কি ভদ্রলোক বসে আছেন না? আমাদের নজরুল ইনস্টিটিউটে কি ডিম পেরেছে শিবলি? বসে আছে না? ফারুক আসিফ কি ডিম পেরেছে? বসে আছে না? আমি নাম ধরে ধরে বলছি। বাংলা একাডেমির মহাপরিচালক কি ডিম পেরেছে? বসে আছে না? তো ডিম পাড়া মুরগি আহ, যদি আপনি না রেখে ডিম ছাড়া মুরগি রাখেন, তাহলে মানুষ বিশ্বাস করবে যে কোথাও চাপ আছে, তাই না? জি। তো আর যদি আপনি ডিমওয়ালা মুরগি খুঁজে বের করেন, তারপরে ডিমওয়ালা মুরগির কাছে ডিম নিতে থাকেন, তাহলে মানুষ বুঝবে যে চাপ নাই, যে ভালো ডিম পারে তাকে নাই। এখন ডিম হচ্ছে মেধা, হুম। বুঝছেন? আর মেধাবী রাখবেন নাকি মানে একটা কাঠ আছে, কাঠটা আমি ছোটবেলায় শুনতাম, এই কাঠের নাম কি আমি জানি না, মানে আসল নাম কি। আমাদের এখানে কাঠ মিস্ত্রি আসতো, আমি কাঠের কাজ শেখার খুব চেষ্টা করতাম, কিছু কিছু শিখেছি। আমার এই কৌতূহলী মন জীবন আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে। একটা কাঠের নাম শুনতাম আমাকে, চাপালিশ কাঠ। হুম। তো এই চাপালিশ কাঠ কি জিনিস আমি জানি না, কিন্তু ধরেন কে চাপালিশ আর কে আহ, মানে সত্যি সত্যি বালিশ, এটা তো বুঝতে হবে। জি। সেটাই বুঝি না বলে নানান রকম প্রশ্ন করতে থাকি, ধরেন হ্যাঁ, আমরা আমরা এবার। সবসময় সরকারগুলিকে, আমাদের সরকারগুলি আমাদেরকে ব্যাখ্যা দেয় না। হুম। বলে অনেক, মুখে অনেক কথা বলে, কিন্তু জীবনে জনগণের সামনে দাঁড়িয়ে কোনো কাজের ব্যাখ্যা দেয় না। জি। সেগুলোরই তো নানান পরিবর্তন আশা করেছিলাম। আচ্ছা, এটা নিয়েও পরে কথা বলব। কিন্তু ওই রাষ্ট্রপতি ইস্যুতে আরেকটু কথা বলি যে এখন বিশ্লেষণ আসছে যে তড়িঘড়ি করা হয়েছে। মানে আমরা দেখেছি আগেই, মানে রাষ্ট্রপতি পদত্যাগ করার আগেই বিষয়টি ঘোষণা দিয়ে দিয়েছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিকেরা এটি বলেছেন। এবং আমার সাথে একজনের কথা হচ্ছিল, তিনি বলছেন যে একটি সংস্থার লোকজন তাকে, মানে রাষ্ট্রপতিকে গিয়ে বলেছেন যে 25শে জুলাইয়ের মধ্যে আপনাকে পদ ছাড়তে হবে, বলেছে স্যার আপনাকে চলে যেতে হবে। এইরকম একটা বিষয় ছিল এবং তারপরে সেই পদত্যাগের একটা বিষয়, যেটা বলছে রাষ্ট্রপতিও বলছেন, বিএনপি সরকারও বলছে, কিন্তু কেউ আসলে ঠিক বিশ্বাস করছে না যে ঠিক অসুস্থতাটাই আসলে তার পদত্যাগের কারণ। আপনার কি মনে হয় এই তড়িঘড়ি কেন এই করা হলো, বয়সে, অজুহাত কেন দেয়া হলো, কি মনে হয়? এই বয়সে অসুস্থতা থাকাটাই স্বাভাবিক। যে বয়সে আমরা রাষ্ট্রপতিদেরকে নির্বাচিত করি, হুম। যে বয়সে আমরা বড় বড় পদগুলিতে লোকজনকে পাঠাই, আমরা খানিকটা অসুস্থ লোকজনকেই পাঠাই। এই বয়সে সব সুস্থ কি করে থাকবে? কারো কোলেস্টেরল হাই থাকবে, কেউ চোখে কম দেখবে, কারো গ্লুকোমা থাকবে, কারো হার্ট প্রবলেম থাকবে, কারো কিডনি,
কারো লিভার, কারো মাথা, কারো আর্টারি, কারো নিশ্চয়ই। এরকম। এবং বয়সের সঙ্গে বহু রোগ আছে যেগুলো আসবেই, কারণ আপনার শরীর পুরনো হবে, আমাদের শরীর পুরনো হয়। তো ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে নাম বলা হচ্ছে, উনিও তো অসুস্থ এবং উনি বেশ ভালোভাবেই অসুস্থ। উনি বহুবার সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট নেন। ওনার একটি ধমনী জনিত অসুস্থতার কথা আমি নিজেই জানি, ওনার সঙ্গে আমার এয়ারপোর্টে দেখা হয়েছে একাধিকবার। আমি ওখানে শুনেছি তার অসুখের বিষয়ে, বা তার সঙ্গে একটা পারিবারিক একটা জানাশোনা আছে আমার। তো যে কারণেই হোক, তো এখন আপনি তাকে যখন দিবেন, ফলে অসুস্থতা কোনো রিজন না, এবং একমাত্র সম্প্রতি কিন্তু মানসিক একটা অসুস্থতা। সাক্ষাৎকারে আমি মির্জা আপনাকে ফখরুল একটা ইসলাম কথা বলি, আলমগীর আপনি বলেছিল, যদি না মেন্টালি আমি একটু অসুস্থ এই হন, লাইনটা যোগ করি, মানে একটা ইনফরমেশন হিসেবে, যে মির্জা ফখরুল ইসলাম আলম কিন্তু সম্প্রতি একটা মানে তার বক্তব্যে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে অসুস্থতা মানে তিনি অসুস্থ হয়ে পড়ছেন, ফলে তিনি আসলে রাজনীতি থেকে অবসর নেবার কথাও বলছিলেন, যে পরবর্তী কাউন্সিলে প্রেসিডেন্ট তো এটা একটু যোগ রাজনৈতিক করুন। পদ না। হুম। প্রেসিডেন্ট তো রাজনৈতিক পদ না, হুম। প্রেসিডেন্ট তো অরাজনৈতিক পদ। ফলে উনি রাজনীতি থেকে অবসর নিয়ে প্রেসিডেন্ট হতে হবে। কারণটা তো ওই আমাদের অসুস্থতা। প্রেসিডেন্টের কিন্তু, না, প্রেসিডেন্ট কিন্তু দল থেকে পদত্যাগ করতে পারে, দলের কোনো সদস্য উনি থাকতে পারবেন না। ততই উনি তো রাজনীতি থেকে অবসর নিলেনি। হুম, হুম। ওনার অবসর জীবন উনি তো যদি যেই বঙ্গভবনে অসুস্থতার কারণে রাজনীতি থেকে মানে বিরতি নিলেন, অবসর নিলেন, সেই অসুস্থতা থাকা সত্ত্বেও মানে এটাই তো প্রশ্ন। আমাদের সংবিধানে শারীরিক অসুস্থতা জনিত কারণে আপনি যদি কেবলমাত্র কার্য নির্বাহ করতে অসমর্থ হন, অর্থাৎ আদেশ নির্দেশ দিতে, সই করতে, সিদ্ধান্ত নিতে অসমর্থ হন, তাহলে কেবলমাত্র আপনি কোনো পদে থাকতে পারবেন না। আর যদি আপনার মানসিক রোগ হয়ে থাকে, আপনি কিন্তু হুইল চেয়ারে বসেও রাষ্ট্রপতি হতে পারবেন, যদি আপনার মাথা ঠিক থাকে এবং যদি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে এবং আপনি যদি সই করতে পারেন, তাহলে কিন্তু আপনি পারবেন। এমনকি মৌখিক নির্দেশ দিয়েও পারবেন। মনে করেন আপনি চোখে দেখেন না, কিচ্ছু আসে যায় না। আমাদের এখানে এমন কোনো কথা নাই যে কোনো প্রতিবন্ধী আমাদের রাষ্ট্রপতি হতে পারবে না। ফলে আমাদের এখানে যদি রাষ্ট্রপতি হইতে হয় বাংলাদেশে, তাহলে আপনাকে মেন্টালি সিক হলে চলবে না। আপনাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা না যদি আপনার থাকে, তাহলে আপনি রাষ্ট্রপতির কাজ নির্বাহ করতে পারবেন। অতএব আমি মনে করি যে এই রাষ্ট্রপতি যে চলে যাচ্ছেন, তারও এমন কোনো অসুখ হয় নাই যে অসুস্থতা জনিত কারণে তিনি পদত্যাগ করবেন। আর নতুন রাষ্ট্রপতি যিনি আসবেন, তারও এমন কোনো কারণ নাই যে অসুস্থতার কারণে উনি রাষ্ট্রপতি হতে পারবেন না। হুম। দুইটাই সম্ভব। এবং আমাদের এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন, আমাদের হামিদ সাহেব কতবার বিদেশ গিয়েছিলেন চিকিৎসার জন্য। আমাদের এর আগে যে প্রধানমন্ত্রী ছিলেন, স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী, উনি কতবার বিদেশ গিয়েছেন চিকিৎসা আর করার জিল্লুর জন্য। রহমান সাহেব তো কোনো রকমে হাঁটাচলা করতেন, তিনি তো খুবই। হ্যাঁ, হ্যাঁ, উনি উনি কতবার গিয়েছেন করার জন্য। আমাদের এই যে উপদুষ্টু মন্ডলী, এমনকি ফারুকি পর্যন্ত বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছে না। হুম। ওর পেটে কি হয়েছিল না মাথায় কি হয়েছিল আমরা তো জানি না, ওকে ব্যাখ্যা দিচ্ছে এগুলো, এই অসুস্থতাগুলি কি, রাষ্ট্রের পয়সা খরচ করে যে তারা গিয়ে চিকিৎসা নিয়েছিলেন, এগুলো ব্যাখ্যা দিয়েছেন। তো ফারুকেরও ধরেন কোথাও হয়তো একটা অসুস্থতা আছে কোনো জায়গাতে, হয়তো কোনো কিছু কাজ করে না। তো সেই কারণে যদি ফারুকি একটা চিকিৎসা নিয়ে থাকে, তাই না, তাহলে কি সে অসমর্থ হয়ে গেছিল উপদেষ্টা হওয়ার জন্য? তাহলে প্রেসিডেন্টের এরকম কোনো সমস্যা নাই যে অসুস্থতা জনিত কারণে প্রেসিডেন্ট থাকতে পারবে না। যখন এইসব কারণ দেখিয়ে কেউ পদত্যাগ করে, আমার কাছে এগুলো হাস্যকর মনে হয়। পদত্যাগ করা উচিত সরাসরি, যে আমি এই পদে থাকতে চাই না, অতএব আমি পদত্যাগ করলাম। এরকম অসুস্থতা বলতে হবে কেন? না মাথা ঘুরায় এটা বলতে হবে কেন? আপনি বলবেন যে আমি এই পদে থাকতে ইচ্ছুক না, হুম। ব্যাস। অনিচ্ছুক ব্যক্তিকে তো আপনি পদে রাখতে পারবেন না। এটা কি আসলে এইসব তার অজুহাত সিদ্ধান্তে? এটা কি এই অজুহাতগুলি না হচ্ছে ওই রকম, বুঝছেন, ওই যে পথিমধ্যে উৎপাতা সন্ত্রাসীরা লুকিয়ে থাকে এবং তারা তাদের আক্রমণে কেউ হতাহত হয় না, কিন্তু যাকে নিয়ে আপনি গিয়েছিলেন হুম। অস্ত্র উদ্ধারে, সে ক্রস নিহত ফায়ার। হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, সবসময় পথিমধ্যে উৎপাতা সন্ত্রাসীরা নিজের লোকটাকেই হত্যা করে। হুম, 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 তো ওইরকম আর কি, এইসব ব্যাখ্যাগুলো ওইরকম। হুম। এইসব ব্যাখ্যার তো কোনো প্রয়োজন নাই। মানে আপনার কি সোজা মনে হয় ব্যাখ্যা, এটার সোজা কি কোনো ব্যাখ্যা যে ব্যাখ্যা আপনি আমি পান? অমুক। হ্যাঁ, হ্যাঁ। সোজা ব্যাখ্যা হচ্ছে আমি অমুক, আমি ব্যক্তিগত কারণে আর এই পদে থাকতে ইচ্ছুক না। হুম। শেষ। এটা বললেই হয়। এসব আইনায় বিনায় গল্প ফাঁদার দরকার কি? এই গল্পটা আসলে কে ফাঁদছে? এটা কি রাষ্ট্রপতি ফাঁদছেন এই জানি না, গল্পটা? জানি না। তবে যে ফাঁদে, শোনেন, হ্যাঁ। যে ফাঁদে, মনে করেন এটা হচ্ছে হরলাল রায়ের ব্যাকরণ বইয়ের মতো, কত সালে যেন এটা লিখেছিল, হুম, বুঝছেন। হুম, এটা সবাই মুখস্থ করার ওইটাই লেখে। এটা কমন পড়ে, বুঝছেন। এটা ওই ইয়ের মতো, ওই যে নৌকা ভ্রমণ। আমি দেখতাম যে পুরা বোর্ডে, যে রাজশাহী থাকে সেও পদ্মা নদীতে ভ্রমণ করে, যে চট্টগ্রামে থাকে সেও পদ্মা নদীতে হুম, ভ্রমণ করে। কারণ হরলাল সাহেব ওইটাই লিখেছেন, পদ্মার প্রমত্ত জলে হুম। নৌকা শন শন করে এগিয়ে চলেছে। তো ওই ওই লাইন লিখতে হবে। তো ওইরকম আর কি, হরলাল রায় ব্যাকরণ বই লিখে দিয়েছে, ওইটাই সবাই কপি করে। জি। আমি এই জিনিসটা আসলে বুঝতে চাইছিলাম যে, এই যে আপনি বললেন যে ব্যক্তিগত কারণ থেকে পদত্যাগ করতে পারেন, বা বিএনপিও 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে, তারাও বলতে পারেন যে আমরা এখন নতুন আর রাষ্ট্রপতি। সত্য কথা মানে লিখলেই কি, আমাকে এই পদে অজুহাতের দরকার থাকতে, কি ছিল? আমাকে এই পদে রাখতে সরকারি দল অনিচ্ছুক, ধরেন, এটাও যদি কেউ লেখে, অসুবিধা কি? সত্য কথা বলছে, তো অন্যায় কিছু নাই। সরকারি দল অনিচ্ছা প্রকাশ করতে পারে না তাকে এই পদে কন্টিনিউ করুক, তা সরকার প্রধানমন্ত্রীর অনুরোধে আমি পদত্যাগ করছি, শেষ।
প্রধানমন্ত্রী কিন্তু এই পরামর্শ দিতে পারে হুম রাষ্ট্রপতিকে পদত্যাগ করেন, হুম হুম। বললে অসুবিধা কি? ওটাই বুঝতে পারছিলাম, মানে এটাই বুঝতে চাচ্ছি যে এটার কোনো বিশ্লেষণ আছে কিনা, যে আসলে ব্যাখ্যাটা কি, কেন এই অজুহাত দাঁড় করানো এগুলাকে দরকার বলে হলো। কাউন্সিলর, আপনি তো নারী, আপনি বুঝবেন কাউন্সিলর আর কি। হ্যাঁ হ্যাঁ। ছোট্ট একটা দাগ আছে, সেটা কেউ দেখে না ধরেন, তারপরেও সেখানে কাউন্সিলর লাগায়। হুম। তো মানে এবং তড়িঘড়ি করা হলো কিনা, বিভিন্ন জায়গায় বিশ্লেষণে আসছে একটা তড়িঘড়ির না, ব্যাপার। তড়িঘড়ি করা হয় নাই। ওনার পদত্যাগটা এনসিপি চেয়েছিল সেই শুরুতে, হুম। জামাতার এনসিপি তো ওনার পদত্যাগই চেয়েছে, শপথ গ্রহণ করার পরেই তারা তাকে বাদ দিয়ে না, এটা তো সেই নিজেদের প্রেসিডেন্ট। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই চাচ্ছে। হ্যাঁ, তো এটা তড়িঘড়ি হইলো কোথাও, বরং অনেক সময় লাগলো। কিন্তু কথা তো সেখানেই, যে সেখানে একমাত্র বিএনপি, মানে জামাত ছিল, এনসিপি ছিল, ডক্টর ইউনূসের সরকারও আগ্রহী ছিল না এই রাষ্ট্রপতিকে রাখবার ক্ষেত্রে। একমাত্র বিএনপিই ছিল তার মানে পক্ষে, যেটি রাষ্ট্রপতিও পরবর্তীতে বলেছেন, মানে শাহাবুদ্দিন চুপ্পুও পরবর্তীতে বলেছেন। কিন্তু সেখানে আসলে এসে 5 মাস পরে কি কারণ মনে হলো যে আসলে তাকে পদত্যাগ করাতে হলো? সেটা আমরা জানি না, তবে এটা তো স্বাভাবিক যে আপনি যখন সরকার পরিচালনা করবেন, আপনি রাষ্ট্রপতির পদে একজন আস্থাভাজন ব্যক্তিকে চাইবেন যাকে নিয়ে আপনার কোনো টেনশন হবে না, হুম তাই না? টেনশন ফ্রি থাকার জন্যই তো শেখ হাসিনা শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। উনি তো দুইটা শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি বানালেন। শাহাবুদ্দিন নামটার প্রতি মনে হয় ওনার অনেক একটা হুম। এক ধরনের ভালোবাসা আছে, তাই না? উনি প্রথম যেবার বিএনপিরও 96 কি সালে আসলেন। রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পেছনে একটা ভালোবাসা আছে, মানে বদরুদ্দোজা চৌধুরী, তারপরে মানে। না না, বিএনপি রাষ্ট্রপতি পদটাকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করে বলে আমার ধারণা, কেননা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো প্রেসিডেন্সিয়াল ফর্মেই ছিলেন। হুম বিএনপি কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্টও চাইতো একসময়। হুম 3 জোটের রূপরেখার কারণে গণভোটের মাধ্যমে পরে এই সংবিধানে পরিবর্তন এনে আমাদের এখানে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় সরকার স্থাপন করা হয়েছিল। কিন্তু বিএনপি তো প্রেসিডেন্সিয়াল ফর্মেই তৈরি হয়েছিল, প্রেসিডেন্সিয়াল ফর্মকে একসময় সমর্থন করতে বলে। প্রেসিডেন্ট পদটা তাদের কাছে একটু আলাদা পদ। হুম। তো অতএব তারা সেখানে একজন আস্থাভাজন ব্যক্তিকে রাখতে চায়, জি, এই যে যে কিনা তাদের আস্থাভাজন। তাদের মতামতের বাইরে যাবে না। আর একই কাজ কি শেখ হাসিনাও করেন নাই? জিল্লুর এই রহমান তার ওই এক মতামতের শাহাবুদ্দিনের বাইরে কি পরে, শাহাবুদ্দিন চুপ্পু ওই এক যাচ্ছিলেন? শাহাবুদ্দিনের পরে আর কোন ব্যক্তিকে যে তিনি নিয়োগ দিয়েছিলেন এই আহ শেখ হাসিনার সরকার, যে কিনা আওয়ামী লীগের ইয়ে না, মানে আজ্ঞাভাজন না। হুম। মানে কেউ কি দেয়, কেউ কি দিয়েছে এটি আজ্ঞাভাজন ছাড়া? ওই যে একবার শেখ হাসিনা দিয়েছিলেন শাহাবুদ্দিনকে, হ্যাঁ। এরপর আর কেউ দেয় নাই। মানে তাহলে তো মানে এটি আসলে দলীয় পদই, মানে দলীয় ভাবেই বিবেচনায় আসে নিশ্চয়ই, মানে কিন্তু আহ, এইটাই তো ইউনূস, আলী রিয়াজ হ্যাঁ। এরা বললেন যে না না না, এ হতে পারে না, তাই না? ওই যে যাত্রা দলের মধ্যে বিবেক ঢুকে বলে না হুম হুম যে না না না, এ হতে পারে না, হুম রাষ্ট্র কি তবে এইভাবেই চলবে, রাজ্য কি তবে এভাবেই যাবে, এভাবে প্রশ্ন করতো না? হুম তো ওনারা আমেরিকা থেকে উড়ে গিয়ে আলী রিয়াজ, শুনলাম ইন্ডিয়ানাতেই থাকে, তো আলী রিয়াজ এগুলা করেছিল না? তো আলী রিয়াজ এখন কোথায়? তারা এখন, এই জন্যই তো আমি বললাম যে ইউনূসের উচিত হবে না যে উনি যে আজ্ঞা ভাজন হুম হিসেবে বা আস্থা ভাজন হিসেবে যদি এখানে যান, তাহলে তো প্রমাণিত হবে উনি 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 বিএনপির দলদাস, তা প্রমাণিত হবে না। হুম। এই যে মানে আস্থাভাজন, সম্প্রতি গণমাধ্যমে দেখছিলাম যে আম, সরকার তাদের আস্থাভাজন নয় বা তাদের কাছে কাছে ঝুঁকিপূর্ণ মনে হয় এমন কাউকে প্রশাসনে বা কোথাও রাখছে না, তার সাথে সাথে এই রাষ্ট্রপতির কথাটাও আলোচনায় আসছে এটা যে। কেউ রাখে না, জানেন? হ্যাঁ। এটা কেউ রাখে না, কারণ আমাদের দেশের তাহলে কি সরকার ঝুঁকিতে জনগণ। আছে সেনাপ্রধানও? না, ওনার চাকরি শেষ হবে, যখন একদিন শেষ হবে উনি হয়তো রিটায়ার করবেন, নাহলে এক্সটেনশন পাবেন। হুম। মানে কিন্তু তিনি আসলে মানে আস্থাভাজন নিয়ম তো তাই। শেখ হাসিনার আমলে নিয়োগকৃত, তিনি তার আত্মীয়তার না, সম্পর্ক এখন আছে। আপনি যদি এই কথা চিন্তা করেন, মানে বাংলাদেশের সরকারি চাকরির মেয়াদ কতদিনের? বাংলাদেশের সরকারি চাকরির মেয়াদ হচ্ছে 25 বছরের। তার মধ্যে 17 আর 2 19 বছর ছিল একটা অন্তর্বর্তী সরকার আর শেখ হাসিনার সরকার। তাহলে 19 বছরে এই 80% লোকের নিয়োগ তো হয়েছে এই আমলে, বা 60% লোকের নিয়োগ হয়েছে এই সময়গুলিতে। কতজনকে আপনি বাদ দিবেন? এটা আমার মনে হয় না। উপরের দিকের পদগুলিতে আসলে মানে নিজের লোক সেনাপ্রধানের পদ তো বসানোর একটা একদম খুব আগ্রহ উপরের থাকে। দিকেই বটে। না, কিন্তু ইয়ে তো সেনাবাহিনীতে এভাবে চলে না। সেনাবাহিনীর একটা চেইন অফ কমান্ড আছে, সেখানে সেনাবাহিনীতে অন্যান্য জেনারেলরা আছেন, তাদের সঙ্গে সেনাপতি মিটিং করেন, তাই না? আমরা দেখলাম না 5ই আগস্টের সময় আমাদের যিনি সেনাপতি তিনি একটা মিটিং করেছিলেন না, তার হুম। যারা যারা তার অধীনস্থ তাদের সঙ্গে, আমাদের তো মনে আছে। তাহলে ওইভাবে তো সেনাবাহিনী চলে। সেনাবাহিনী তো স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠান না। জি, মানে কিছুই তো সেনাবাহিনী হচ্ছে একটি কিছুই তো আসলে স্বৈরতান্ত্রিক হবার কথা না। গণতান্ত্রিক ভাবে ক্ষমতায়িত একটি স্পেশাল বাহিনী বা একটা স্পেশাল কর্মচারীদের দল, যারা একটা কাজ হুম করে। সেনাবাহিনী অনেকটা মেডিকেল সার্ভিস অথবা এই যে শিক্ষা ক্যাডার, একটা প্রফেশনাল সার্ভিস সেনাবাহিনী। তো যেমন ডাক্তাররা ডাক্তারি করবে, আপনি চাকরিতে যাই রাখেন তাকে ডাক্তারি করতে হবে, এবং সেনাবাহিনীতে যারা চাকরি নেন তারা সেনাবাহিনীর কাজই করতে হবে।
অন্য কাজ করতে পারবে না। সেরকম শিক্ষক যারা ঢুকে তারা শিক্ষকতাই করবে, অন্য কিছু করতে পারবে না। কিন্তু ধরেন আমলা যারা অ্যাডমিন ক্যাডারে ঢুকে তারা যে কোনো কিছু করতে পারে, লিফট লাগাইতে পারে, পুকুর কাটতে পারে, খিচুড়ি রান্না করতে পারে, এমপিএস করতে পারে, পিএইচডি করতে পারে, প্রেষণে নিয়োগ পেয়ে জাতিসংঘে চলে যেতে পারে, মানে যা খুশি তাই করতে পারে। এরা হইলো গিয়া তরকারিতে হলুদ কিংবা আলুর মতো, কিন্তু সেনাবাহিনী তো তরকারির হলুদ আর আলু না। কিন্তু সেনাবাহিনী ও প্রশাসনের আমলার কাজ করে, কখনো কখনো মানে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হ্যাঁ, সেটা সেটা সরকারের আইন শৃঙ্খলা নির্দেশে করে, বাহিনীর কাজ সেটা করে। সরকারের নির্দেশে করে। ওইটা ডাক্তারকেও নির্দেশ দিলে কি আর রাষ্ট্রপতি হয়? হয় না। হুম। সেটা বিশেষ বিষয়, কিন্তু মানে সেনাবাহিনী একটা বাহিনী, তাহলে কি প্রশিক্ষিত আপনার বাহিনী। কাছে মনে হয় না, মানে যেই বিশ্লেষণে বলছিলেন যে আস্থাভাজনদেরকে রাখতে চায় না, বা ওই যুগান্তরই আমি দেখছিলাম এই বিশ্লেষণ দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের সাথে সম্পর্কিত কাউকে রাখতে চায় না ওই সময়, এবং তার সাথে সাথে দেখলাম যে কতগুলো খবরের সাথে সাথে পড়ছিলাম যে 32 জনকে যুগ্ম সচিব পর্যায়ে তাদেরকে সব মানে তাদেরকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তারা আসলে ওই সময় রিটার্নিং কর্মকর্তার কাজ করেছিলেন 18 নির্বাচনে। চাকরিচ্যুত করা হয়েছে, পুলিশেও ওরকম, পুলিশের অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, প্রশাসনের অনেককে সরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া তো মানে এই যে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ওই একটা জায়গা আস্থাভাজন খুঁজবার জন্য, সেই একই মানে হিসেবে সেনাপ্রধানও কি কোনো রকম টার্গেট আছে কিনা? না, সেনাপ্রধানকে মানে আমার মনে হয় না যে এইভাবে বিবেচনা করা যাবে, কেননা তিনি আগস্ট মাসের যে গণ অভ্যুত্থান সেই সময় অত্যন্ত ভাইটাল রোল প্লে করেছেন, ফলে তাকে এই বিবেচনা করাটা আসলে খুব সহজ না। মানে রাষ্ট্রপতিও তো, মানে আপনি যেভাবে বলছেন, হ্যাঁ, তাকে তাকে দলগত বিবেচনায় নিয়োগ দেওয়া হয়ে থাকলেও তার কার্যক্রমের মধ্যে দলগত বিবেচনা ছিল না যেহেতু, তাই না? অতএব তাকে দলীয় ভাবে বিবেচনা করার রাষ্ট্রপতির কি সুযোগ ছিল? নাই। মানে রাষ্ট্রপতির তো যা বলা হচ্ছিল তাই অবশ্যই করছিল। ছিল, না অবশ্যই ছিল, রাষ্ট্রপতির ছিল। রাষ্ট্রপতি আহ, বক্তৃতা দেন নাই এক সময়, উনি না, এটাও তো বলেছেন যে ওটা তো আগের কথা। হ্যাঁ, তো ওনার কাজকর্মের মধ্যে তো ওই দলীয় আস্থাভাজনতা ছিল। এবং শুধু তাই না, উনি কাজে আবার সে আস্থা প্রমাণ করার চেষ্টাও করেছেন। রাষ্ট্রপতিকে আপনি সহজে হুম। নির্দলীয় কল্পনা করতে পারবেন না, তাকে কি এখন যেটা বিচারের দাবি সত্যি। করছে এনসিপি? মানে তারা খুবই শক্ত। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তার ওই সময়ের যে কথাবার্তা সেখানে এটাও বলেছিলেন যে উনি শেখ হাসিনাকে একসময় সালাম করতেন, হুম। যে যেদিন শেখ হাসিনা সালাম নিলেন না উনি টের পেলেন যে উনি রাষ্ট্রপতি হতে চলেছেন বা কিছু একটা বড় পদ পাবেন, তো রাষ্ট্রপতি সেগুলো বলেছেন না। উনি ভেবেছেন। তারপর সিরাজগঞ্জে গিয়ে ঝড় বৃষ্টি আসছে, তখন উনি বলেছিলেন না যে কিসের ঝড়, তুফান উনি তুলবেন বা ঝড় উনি তুলবেন, তো এরকম কথাবার্তা বলেছিলেন না। রাষ্ট্রপতি মূলত একজন আমলা ছিলেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বিচার উনি সরকারের আজ্ঞাবহ ছিলেন, ফলে যখন যে সরকার তাকে যে আজ্ঞা করেছে উনি সেটাই পালন করেছেন। উনি শুরুতে পালন করেছেন শেখ হাসিনা সরকারের আজ্ঞা, তারপরে অন্তর্বর্তী সরকারের আজ্ঞা, তারপরে এখনকার তো সরকারের আজ্ঞা। এমন আজ্ঞাবাহী উনি একজন আজ্ঞার বাইরে ব্যক্তিকে, কিছু করেন এমন না। আজ্ঞাবাহী একজন ব্যক্তিকে ঝুঁকিপূর্ণ কেন মনে হলো? কারণ উনি ঝুঁকিপূর্ণ না, শেখ হাসিনা যারা আজ্ঞা দিল, শেখ হাসিনার জন্য কি উনি খুব উপকারী বা ভালো হয়েছিলেন? উনি কার জন্য উপকারী হয়েছেন? উনি আমলা, উনি সংবিধানের জন্য উপকারী হয়েছেন। উনি ওনার যেটা দায়িত্ব